আসসালামু আলাইকুম। দেখেন, আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। মানে ছোট কথায় বা বড় করে যাই বলি না কেন, অ্যাকচুয়ালি ভালো লাগাটা যে এক্সপ্রেস করব, তার যে বহিঃপ্রকাশ ঘটাবো, সেই রকমই ভাষাটা নেই। ভালো লাগছে অন্য কোনো কারণে নয়। যখন দেখি আমাদের সমাজের ছোট ছোট শিশুরা, তাদের মধ্যে শিক্ষার বিকাশ হচ্ছে, তখনই ভালো লাগে। আর সেই ভালো লাগাটা মন ভরিয়ে দেয়, তৃপ্তি এনে দেয়। কারণ সমাজ, দেশ সব নির্ভর করে সেইখানকার মানুষের উপরে। এই মানুষ একটা সাংঘাতিক জীব। আমরা জানি, আল্লাহ কোরআন শরীফে মেনশন করে দিয়েছেন যে জিন আর ইনসান, এই দুটোকে সর্বোত্তম করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। তা আমরা ইনসানের মধ্যে পড়ি। এবার এই যে ইনসান, আমাদের এই ভারতবর্ষ একটা রাষ্ট্র, একটা এক্সাম্পল বলছি। ভারতবর্ষ একটা রাষ্ট্র, আমরা গেলে দেখব বিভিন্ন রাজ্যের বিভিন্ন বৈশিষ্ট্য, বিশেষ করে শিক্ষার হার বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। আমরা যদি কেরলে যাই, তাহলে দেখব সেখানকার অধিকাংশ মানুষ, প্রায় 95% মানুষ শিক্ষিত। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এত একটা সুন্দর বাগান আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এই দারুণ একটা মখলুকাত সৃষ্টি করেছে, এটা কারা আহরণ করতে পারবে? এটা উপভোগ করতে পারবে কারা? যার উপভোগ করার মতো জ্ঞান আছে, উপভোগ করার মতো যার ক্ষমতা আছে, সেই তো উপভোগ করতে পারবে। যার উপভোগ করার ক্ষমতা নেই, সে তো উপভোগ করতে পারবে না। কে উপভোগ করবে? যার মধ্যে শিক্ষা আছে সেই কিন্তু উপভোগ করবে। যার মধ্যে শিক্ষা নেই, আল্লাহর এত বড় সুন্দর সৃষ্টি তার কাছে কিন্তু একদম বৃথা। একজন অন্ধ মানুষ, তার সামনে আপনি যদি সোনা ফেলে রাখেন, সে কিন্তু ওর মর্যাদাই বুঝবে না, তার উপর দিয়ে সে মারিয়ে যাবে। আর একজন চোখওয়ালা মানুষ, তার সামনে যদি আপনি একটা অন্য কিছু কম দামি বস্তু ফেলে রাখেন, যদি তার মনে হয় যেতে কিছু হতে পারে, তাহলে সে কিন্তু সেই জিনিসটা তুলে তাকে একটা মর্যাদা দেবে। এই প্রতিষ্ঠান যে কারিগর তৈরি করছে আমাদের সমাজের জন্যে, আমি তো বিশ্বাস করি, আমি মনে করছি, আমার ভাবনা যে আগামী দিনে এই শুধু ঘোড়ার আসন, আমাদের বসিরহাট মহকুমা না, আমাদের জেলা উত্তর 24 পরগনা হয়, পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মধ্যে এরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে, এটা আমার বিশ্বাস। কারণ খুব অল্প দিন শুরু হয়েছে। মাওলানা সাহেব বলছিলেন, যদি আমি সালটা ভুল না বলি, 1913, এই 2013 অথবা 15-তে এই প্রতিষ্ঠান গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছে। আজকে 2025, মাত্র 9 বছর। 9 বছরের মধ্যে যে কলেবার বেড়েছে, সেটা কল্পনার বাইরে। আমি তো ওই মাওলানা সাহেব বললেন 18-19 সাল এইরকম সম্ভবত, উনি মাওলানা সাহেব এবং এখানকার আমাদের লুৎফর ভাই এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করেন। তখন আমি বিধায়ক ছিলাম, আপনাদেরই দোয়া আশীর্বাদ নিয়ে। তো ওনারা আমাকে যেয়ে বলেন যে, স্যার একটা যদি ক্লাসরুম দেন, আমাদের ক্লাসরুম নেই, ভালো হয়। নানা প্রতিষ্ঠান পদে আছি বলতেই পারে, আর চেষ্টা করি এখানেও। আমি বললাম, ঠিক আছে যান, আপনাদের যখন পঠন পাঠনের ব্যাপার, আমার যতটুকু ক্ষমতা আমি চেষ্টা করব। আমি একটা ক্লাসরুমের টাকাও এখানে দিয়েছিলাম সেই সময়। ক্লাসরুমটা হয়েছে। এখন দেখুন 9 বছরের মধ্যে এত, আমি শুনছি 700 কতজন স্টুডেন্ট মোট এখানে থাকে, ছেলে এবং মেয়ে নিয়ে। এটা তো ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। এত 9 বছরে এত উন্নয়ন, এবং যেসব টাই আপের কথা বললেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তারা নিশ্চিত বোঝেন। দেখুন, আপনাদেরই দোয়ায় আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, বিধায়ক করেছেন। আমি পশ্চিমবঙ্গ বিধানসভার যে উচ্চ শিক্ষা কমিটি আছে, বিধানসভার যে উচ্চ শিক্ষা কমিটি আছে, আমার দল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেখানে একটা বিশেষ জায়গা দিয়েছে। ওই উচ্চ শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তৈরি করেছে দল আমাকে, যার সুবাদে সারা পশ্চিমবাংলায় যত সরকারি বেসরকারি ইউনিভার্সিটি, ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ফার্মাসিস্ট কলেজ আছে,
যেগুলো আমি পরিদর্শন করতে পারি, দেখতে পারি, তাদের কাছে যেতে পারি, মত বিনিময় করতে পারি, তাদের সাজেশন নিতে পারি, নিজেদেরও কিছু যদি সাজেশন থাকে তাহলে দিতে পারি। কিসের জন্য সম্ভব হয়েছে? একটাই কারণে, লেখাপড়া আর মাথার উপরে দল হাত রেখেছে। এটা তো ঠিক। আমি আপনাদের কথাই বলছি, আমি বরাবরই এই ধরনের ছাত্র যারা আমার সামনে আছে তাদেরকে খুব পছন্দ করি। কেন পছন্দ করি? অন্য কোনো কারণে নয়, কারণ তারা এমন একটা শিক্ষা পাচ্ছে, আমরা যারা জেনারেল কলেজে, জেনারেল স্কুলে পড়েছি, আমাদের থেকে এরা কিন্তু সৌভাগ্যবান। এই জন্যই পছন্দ করি। আমি জেনারেল স্কুলে পড়াশুনো করেছি, গ্রামের প্রাইমারিতে পড়াশুনো করেছি, পার্শ্ববর্তী হাই স্কুলে পড়াশুনো করেছি, পরবর্তীকালে কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। আমার জ্ঞানের পরিধি কিন্তু খুবই সীমাবদ্ধ। আমি ভাষা হিসাবে দুটো ভাষা জানি, একটা বাংলা জানি, মাতৃভাষা, ওটা কাউকে শিখতে হয় না, ভূমিষ্ঠ হলেই শেখা যায় মাতৃভাষা। আর দ্বিতীয়, তার সঙ্গে শিখেছি ইংরাজি ভাষাটা। আর দেশ বিদেশে চলতে যে একটা অক্ষরও চিনি না, ভারত ছাড়া কোনো অক্ষর চিনি না। হিন্দিটা ওই লোকে বলে শুনে শুনে যতটুকু বলতে শিখেছি, লিখতে পারবো না, একটা ওয়ার্ডও লিখতে পারবো না। কিন্তু যারা আমার সামনে তরুণ প্রজন্ম বসে আছে, এরা কমপক্ষে 4টে ভাষা বলতে পারে। কি বলতে পারে? বাংলা পারে, যদি বাঙালি হয় বাংলা বলতে পারে, ইংরাজি বলতে পারে, আবার কি পারে তারা আরবি বলতে পারে, আবার কি পারে তারা উর্দু বলতে পারে। আমি আর এরা একজন কেউ বিদেশে বেড়াতে গিয়েছি, যে কোনো পৃথিবীর এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, যে কোনো মহাদেশে যাই না কেন, আমি খুঁজবো বাঙালি তো পাবো না, পেলেও 2-1টা হয়তো পাবো। আর কি খুঁজবো? কারা একটু ইংরাজি বলতে পারে। বাকি জায়গায় কি করতে হবে? আমার ওদের মুখের দিকেই তাকিয়ে থাকতে হবে, কারণ ওরা তো সেখানে হিন্দির লোককে পাবে আমার থেকে বেশি পাবে, উর্দুর লোককে আমার থেকে বেশি পাবে। তাহলে কিন্তু তোমরা এক অর্থে ছাত্রছাত্রীদের বলছি যে আমাদের থেকে কিন্তু বেশি লাকি এই প্রতিষ্ঠানে পড়তে পেরে, এই ধরনের প্রতিষ্ঠানে পড়তে পেরে। আমরা তো পৃথিবীতে আর কেউ ফিরে আসবো না, আমরা তো কেউ শৈশবে আর ফিরে যাব না, কৈশোরে ফিরে যাব না, যৌবনে ফিরে যাব না। যাব না। না যদি যাই তাহলে আমাদের ভাগ্যে কিন্তু জুটলো না এই আরবি শেখা, উর্দু শেখা, অন্যান্য ল্যাঙ্গুয়েজ, পার্সি শেখা, এগুলো কিন্তু জুটলো না। সেই জন্য যারা তোমরা এখানে পড়াশোনা করছো, তোমরা ভীষণ ভীষণ ভাগ্যবান। আর একটা কারণ কি? আমরা বাংলা পড়েছি, ইংরাজি পড়েছি, ইতিহাস পড়েছি, ভূগোল পড়েছি, অঙ্ক পড়েছি, বিজ্ঞান পড়েছি, তোমরা তো সেও পড়ছো না। তোমাদের মতো প্রতিষ্ঠান থেকে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার আজকে সারা দেশে তৈরি হচ্ছে, অগণিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক না? একটা ছেলে যে হাফেজ শিখছে, আমরা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, একটা কবিতা, দুটো কবিতা, 10টা কবিতা সেই ছোটবেলা 3, 4, 5-এ পড়েছিলাম, সেটাই আমাদের স্টকে আছে। তার বেশি স্টক তো আমাদের নেই। একটা হাফেজ যে 30 পারা কোরআন তার মেমোরিতে গাঁথা আছে। কি একটা ক্যাসেট যেমন ছাড়লে ঘন্টার পর ঘন্টা ক্যাসেট থেকে বক্তব্য চলতে থাকে, তার যেন শেষ নেই, তার অন্ত নেই, তেমন একটা হাফেজ যদি শুরু করে তাহলে 30 পারা কোরআন শরীফ তার মাথার ভিতরে সে নিতে পেরেছে। যে 30 পারা কোরআন শরীফ মাথার ভিতরে নিতে পারে, সে ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা তার নিতে কোথায় অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। এই রকম প্রতিষ্ঠান আমার বিশ্বাস আগামীতে এরা আমাদের সমাজের একদম ক্রিম তৈরি হবে। আমাদের সমাজের বিশেষ বিশেষ ব্যক্তিতে এরা রূপান্তরিত হবে এই শিক্ষার কারণে। যে সমস্ত মাওলানারা হেড মোদারেস উনি আছেন এখানে, আরেকজন আমাদের মুর্শিদাবাদ থেকে এসেছেন আমাদের আনারুল সাহেব, উনিও পণ্ডিত মানুষ, যা শুনলাম। এখানে বহু বিশিষ্ট শিক্ষক যারা এখানে পাঠদান করছেন তারাই আছেন। আমি একেবারে বলছি, আমার অন্তর থেকে তাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তারা যে পরিশ্রম করছেন, যে খেদমত করছেন, এবং এই প্রতিষ্ঠান ধীরে ধীরে যে হারে কলেবর বাড়ছে, শুধু ছেলেরা নয় মেয়েদের নিয়েও যেভাবে বাড়ছে, এটা একটা মহৎ চেষ্টা। গ্রামবাসী ভাইরা আছেন, তাদের বলবো এখানে যারা শিক্ষক মন্ডলী আছে, বিশেষ করে যিনি ডাইরেক্টর আছেন, হেড মোদাররেস, এবং যে কমিটি আছে, তাদেরকে আপনারা মদত দিন। শিক্ষা হোক, শিক্ষা হলে আমরা সবাই উপকৃত হব। আর যারা ছাত্ররা এখানে বিশেষ করে আছে, তাদের বলবো, দেখো বাবা, জীবনে বড় হতে গেলে অর্থের কোনো দাম নেই,
কোটি টাকার দাম নেই, লক্ষ টাকার দাম নেই, দাম একটাই, তোমাকে শিক্ষিত হয়ে উঠতে হবে। যদি তুমি শিক্ষিত হও, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকে দেবে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকে দেবে। তুমি যদি নিষ্ঠার সঙ্গে থাকো, সততার সঙ্গে থাকো, ঈমান নিয়ে থাকো, সৎ পথে চলার চেষ্টা করো, তাহলে শিক্ষাই তোমাকে একেবারে পর্বত আরোহণ করতে সাহায্য করবে, সমুদ্র পাড়ি দিতে সাহায্য করবে। পৃথিবীতে তুমি বা তোমরা একটা খুব গর্বিত মানুষ তৈরি হবে। আমি তাই সবাইকে বলছি, ভালো করে এখানে পড়াশুনো করবে। আমাদের সৌভাগ্য তোমাদের মতো এরকম জায়গায় যেতে পারিনি, কিন্তু আমাদের জন্য খাস দোয়া করো। আমরা তোমাদের জন্য খাস দোয়া করব, যাতে তোমরা আরো ভালো হও, বড় হও, ভালো করে লেখাপড়া শেখো, তার চেষ্টা করবে, তার জন্য দোয়া করি। এবং এই প্রতিষ্ঠানকে, আমি বিধায়ক, আমার ক্ষমতা খুবই সীমিত, অনেকেই জানেন আমার কতটুকু ক্ষমতা আছে। তার মধ্যে অতীতে সহায়তা করেছিলাম, এবারও চেষ্টা করব আমার বিধায়ক ফান্ড থেকে যদি কিছু করা যায়। দোয়া করবেন, আল্লাহর মঞ্জুর থাকলে নিশ্চিত সহায়তা করব। এই কথা বলে সবাইকে পুনরায় সালাম জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া হাসানাল জাযা।